অবস্থা তো ভয়াবহ, আপনাদের পতন হবে তারেক জিয়া এবং ইউনুচার, যেটা বলি বারবার, তার কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। এবং বিএনপির রাজনৈতিক কবর আসলে এই জানাজা আটকানো থেকেই রচনা করা হয়ে গেছে। জোয়ার ভাটার এই দেশ ক্ষমতার পালা পরিবর্তনের হইতে বেশি সময় লাগে না। এই ফ্যাসিস্ট তারেক হারাই যাবে, ফ্যাসিস্ট তারেক পালাই যাবে, কিন্তু তোমরা মুক্তিযোদ্ধারা, কথিত মুক্তিযোদ্ধা থেকে রাজাকারে পরিণত হওয়া ব্যক্তিরা এই দেশের মাটিতে থাকবা। তোমাদের পরিণতির সামনে করুণ পরিণতি তোমাদের ভোগ করতেই হবে। খোদার কসম করে বলতেছি, তোফায়েল আহমেদের মতন বীর মুক্তিযোদ্ধা, তোফায়েল আহমেদের মতন অবিসংবাদিত নেতাদের সাথে তোমরা যে আচরণটা করেছো তার মৃত্যুর পরবর্তী সময়, তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি সামনে অপেক্ষা করতেছে। বিএনপি জামাত ও সরকারের সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার মাধ্যমে দাফন সম্পন্ন হইল বাংলাদেশের অন্যতম সূর্য সন্তান, 69-এর মহানায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ সাহেবের। বেঁচে থাকা সকল বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং কবি ও সাহিত্যিক সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আপনারা এখনো যদি এই ফ্যাসিস্ট তারেক অর্থাৎ এই হীরক রাজার দেশে মুখ বুজে থাকেন, তাহলে জীবনের সর্বশেষ সময় আপনাদের সাথেও ঘটে যেতে পারে বা ঘটে যাবে এমন অনাকাঙ্ক্ষিত অপমানজনক ঘটনা। আপনারা জানেন, 60-এর দশকের অগ্নিকন্যা পাকিস্তানের আতঙ্ক মতিয়া চৌধুরীর মৃত্যুর পরবর্তী সময় ডেভিল ইনুস সরকারকে নোংরা রাজনীতি করেছিল। রাষ্ট্রীয় মর্যাদা তো দূরের কথা, তার দাফন এবং জানাজার জন্য একটু জায়গা দেওয়ার জন্য কার্পণ্য করেছিল ডেভিল ইনুস। সেই ডেভিল ইনুসের ন্যায় ফ্যাসিস্ট তারেকও একই ধারায় প্রবাহমান। তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল জাতীয় শহীদ মিনারে তাকে একটু শ্রদ্ধা নিবেদন কিংবা একটি জানাজার জন্য, কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় এই যে বিএনপির সাদেক হোসেন খোকা, বিএনপির সাবেক মহাসচিব তরিকুল ইসলাম, তাদের জানাজা কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছিল। এমনকি সে সকলে জানা যায় আওয়ামী লীগের এই তোফায়েল আহমেদ সহ অনেক প্রবীণ এবং সিনিয়র নেতারা সেখানে উপস্থিত হয়েছিল। কিন্তু আজকে ফ্যাসিস্ট তারেকের সময় থেকে যা কিছু হয়েছে, এখন থেকে আজকে থেকে যদি বিএনপি কখনো নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে, তাহলে জামাতও যেভাবে নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে, কুখ্যাত রাজাকার তাহের যেভাবে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে, ঠিক বিএনপির দাবিও তদ্রুপ। জামাত এবং বিএনপির মুদ্রা রেপিট আর ওই পিট। এই যে আক্তারুজ্জামান যিনি স্পিকার হিসেবে আছেন, সখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল, ও শুধু একজন রাজাকারের বাচ্চা। এরা নিজেদেরকে যখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে, এই দাবির বিরুদ্ধে বুড়া আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি দেখানোর সময় এসেছে। আপনারা দেখেছেন তোফায়েল আহমেদের মতো এই বাংলাদেশ সৃষ্টির জন্য যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন, এই জিয়া সরকার থেকে শুরু করে এরশাদ সরকার তোফায়েল আহমেদ সাহেবকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিল, কিন্তু তাদের কিন্তু রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য কখনো তারা ক্ষমতার লোভ করে নাই। তাদের নীতিতে অটল ছিল। আর এই সকল নীতিবান নেতাদের সাথে যখন ফ্যাসিস্ট তারেক সরকার সংসদ ভবনে জানাজা তো দূরের কথা, তাদের স্থান শহীদ মিনারে পর্যন্ত হয় নাই, শ্রদ্ধা জানানোর সেই অনুরোধটুকু তারা রাখে নাই। অথচ এই সংসদে কুখ্যাত রাজাকারের নিজামী, গু আজম সহ এদের নিয়ে শোক প্রস্তাব করা হয়, তাদের নিয়ে শোক প্রস্তাব শোনেন এই যে বর্তমান যে স্পিকার আছে সেই স্পিকার। এরা কুখ্যাত রাজাকার। শুনে মনে রাখবেন, মুক্তিযোদ্ধা বারবার হওয়া যায় না, কিন্তু রাজাকার বারবার হওয়া যায়। মানুষ হাজারবার জন্ম নিলেও বীর মুক্তিযোদ্ধা হইতে পারবে না, কিন্তু মানুষ একটু চেষ্টা করলেই কুখ্যাত রাজাকারে পরিণত হইতে পারে। মুক্তিযোদ্ধা থেকে কিভাবে রাজাকারে পরিণত হয় সেটা আপনাদের সামনে, এই দেশবাসীর সামনে ইতিমধ্যে তুলে ধরেছে সখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল এবং বর্তমানের এই স্পিকার এই হাফিজ। তারা কি মনে করছে ক্ষমতা কি সারা জীবন তাদের বাপ পেলে পাওয়া ক্ষমতা? তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের এই ক্ষমতা থাকবে, তারা যতদিন বেঁচে থাকবে এই পুলিশ তাদেরকে স্যালুট দেবে? না, ইতিহাস বারবার ফিরে আসবে। ইতিহাস কখনো বিদায় বলে না। জোয়ার ভাটার এই দেশ ক্ষমতার পালা পরিবর্তনের হইতে বেশি সময় লাগে না। এই ফ্যাসিস্ট তারেক হারাই যাবে, ফ্যাসিস্ট তারেক পালাই যাবে, কিন্তু তোমরা মুক্তিযোদ্ধারা, কথিত মুক্তিযোদ্ধা থেকে রাজাকারে পরিণত হওয়া ব্যক্তিরা এই দেশের মাটিতে থাকবা। তোমাদের পরিণতির সামনে করুণ পরিণতি তোমাদের ভোগ করতেই হবে। খোদার কসম করে বলতেছি, তোফায়েল আহমেদের মতন বীর মুক্তিযোদ্ধা, তোফায়েল আহমেদের মতন অবিসংবাদিত নেতাদের সাথে তোমরা যে আচরণটা করেছো তার মৃত্যুর পরবর্তী সময়, তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতির সামনে অপেক্ষা করতেছে। তাই
দেশের সকল জনগণ সহ বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট যারা রয়েছেন, আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেবেন হীরক রাজার দেশে বসবাস করবেন নাকি এই পট পরিবর্তন আনবেন। আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা দাবি করা এই স্পিকারের মুখে কিভাবে বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসকে সে বিকৃত করছে। সুতরাং এরা যখন ঐতিহাসিক ইতিহাসকে বিকৃত করতে পারে, এরা যখন সম্মানী ব্যক্তির মৃত্যুর পরবর্তী সময় তাকে অসম্মান করতে পারে, তার জানাজা নিয়েও তারা অপনোংরা রাজনীতি করতে পারে, তখন কিন্তু সেই দেশে আমি, আপনি, আমাদের সমাজ ব্যবস্থা, এই দেশের খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ, গণতন্ত্র কোনো কিছু স্থিতিশীল থাকতে পারে না। সর্বোপরি চরম একটি হুমকি আগামী দিনে বিদ্যমান রয়েছে। তাই পরিবর্তনের এই সময় আপনাদেরও জেগে উঠতে হবে সত্য এবং ন্যায়ের জন্য, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গ্রাস করে ফেলেছে ইউনূসের পাপে পাপিষ্ট হয়ে যাওয়া ফ্যাসিস্ট তারেকগণ। আমি সর্বদা জাতির শ্রেষ্ঠ সন্তান তথা ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই। কিন্তু যে সকল বীর মুক্তিযোদ্ধারা ক্ষমতার জন্য কোনো কিছু পাওয়ার আশা রেখে ঐতিহাসিক ইতিহাসকে বিকৃত করে, তাদেরকে আমি রাজাকারের ঘৃণিত ব্যক্তি, নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে, দেশদ্রোহের থেকেও জঘন্যতম ব্যক্তি হিসেবে তাদেরকে ঘৃণা করি এবং তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে প্রতিবাদ জানাতে কখনো দ্বিধাবোধ করব না, করি নাই। বিএনপির মধ্যে যারা বীর মুক্তিযোদ্ধাগণেরা রয়েছেন, আপনারা জানেন এই বাংলাদেশের জন্য, এই দেশ সৃষ্টির জন্য তোফায়েল আহমেদ সাহেবের মতো ব্যক্তিদের ভূমিকা কিরূপ ছিল। সুতরাং তার সাথে এমন ঘটনা যখন ফ্যাসিস্ট তারেক করতে পারে, আপনাদের সাথেও কিন্তু এমন ঘটনা আগামীতে ঘটবে। এটা প্রত্যাশিত। ইতিহাস কিন্তু বারবার না বলে না, ফিরে কিন্তু আসে। আপনাদের এই থেকে শিক্ষা নিয়ে এখন সিদ্ধান্ত নেবেন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে নিজেকে দেশের জন্য, জনগণের জন্য, সার্বভৌমত্বের জন্য, মানচিত্রের জন্য নিবেদিত করবেন নাকি ক্ষমতার জন্য তারেকের জুতা টানবেন। এই কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি, কুখ্যাত দেশ বিরোধী, কুখ্যাত একজন দুর্নীতিবাজ, মহিলাবাজ সেই তারেকের পিছু পিছু ঘুরবেন নাকি জনগণের জন্য, দেশের জন্য নিজেকে নিবেদিত করবেন। সিদ্ধান্ত একান্ত আপনার। তোফায়েল আহমেদ বর্ষিয়ান এই রাজনীতিবিদ আমাদেরকে ছেড়ে চলে গেলেন গতকাল ১ জুন। বাংলাদেশের সৃষ্টিতে তোফায়েল আহমেদের ভূমিকা অসামান্য। আপনি কোনোভাবেই যেমন উপেক্ষা করতে পারেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, পারেন না তাজউদ্দিন আহমেদকে, তেমনি পারবেন না তোফায়েল আহমেদকে। তার কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকা আপনাদের মনে করায়। ১৯৬৯ সালের সেই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন কিন্তু এই তোফায়েল আহমেদ। তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন তোফায়েল আহমেদ। ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আন্দোলন আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথকে আরও সুগম করে। মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রাখেন এই তোফায়েল আহমেদ। স্বাধীনতা সংগ্রামের সময় তোফায়েল আহমেদ স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। তিনি মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য জনগণের কাছে তুলে ধরতে সাহায্য করেন এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে রাজনৈতিক সমর্থন গড়ে তুলতে অসামান্য ভূমিকা পালন করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করে সকল শ্রেণীর বা সকল পেশার মানুষের মধ্যে। তোফায়েল আহমেদই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী ও সংগঠিত করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। তিনি ছাত্র নেতা হিসাবে ছিলেন বর্ষিয়ান। ছাত্রলীগের সাংগঠনিক যে ভিত্তি সেটিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে ছাত্রলীগ তৎকালীন জাতীয় রাজনৈতিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিণত হয়। ছাত্র সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার অবস্থান উল্লেখযোগ্য। শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু উপাধিটি এটি দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে তোফায়েল আহমেদ ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এবং আপনারা জানেন পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটির সাথে বঙ্গবন্ধু উপাধিটি কতটা ওতপ্রোতভাবে জড়িত এবং সেই নামটিকে বা সেই উপাধিকে ধ্বংস করার জন্য কত লোকজন এলো গেল, কিন্তু বঙ্গবন্ধু
রয়ে গেলেন শ্রেষ্ঠ আসনে। তারপর রাজনৈতিক ক্যারিয়ারে আপনারা দেখেছেন বাণিজ্য মন্ত্রী হিসেবে তিনি রপ্তানি বাণিজ্য খাতের উন্নয়ন এবং অসামান্য ভূমিকা পালন করেছেন। দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার সেই মন্ত্রিত্ব, এটা আপনি চাইলে ভুলতে পারেন, অনেক কিছু আমরা ভুলি। মেট্রো রেল ভালো না, পদ্মা সেতুর দরকার ছিল না, আঙ্গুর ফল টকের মতো অনেক কথাই বলতে পারি। এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, প্রায় 9 বার তিনি এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। কতজন রাজনীতিবিদ 9 বার এমপি হতে পেরেছে? তার রাজনৈতিক ইতিহাসটি দেখুন। আমরা তার প্রয়াণে অবশ্য জামাত শিবির বিএনপির কাছ থেকে যা দেখার তাই দেখেছি। বলতে গেলে ঘৃণা, প্রতিহিংসা। আমি এই ধাপটি নিয়ে চিন্তিত, কারণ বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক যে কৃষ্টি কালচার, সেটাকে ধ্বংস করেছে বিএনপি। কারণ বিএনপির দেওয়ার মতো, বলার মতো কোনো ঐতিহ্য ছিল না। এটা টোকাইদের দল, বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় জিয়াউর রহমান বিভিন্ন সুবিধাবাদী লোকজনকে এনে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বিএনপি প্রতিষ্ঠা করলেন, এবং পরবর্তীতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা, অন্যান্য জাতীয় নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা, যে কত 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 অঘটন না ঘটিয়েছে। মিলিটারিদের পক্ষ থেকে বাংলাদেশকে শোষণ করার নজির যেগুলো রয়েছে, তার মধ্যে বিএনপির জিয়াউর রহমানের বর্বরতা আপনারা ভুলতে পারবেন না। এবং তার পরবর্তী প্রজন্ম বা তার আত্মীয় স্বজন, বিশেষ করে স্ত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ার সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, এগুলো তো ভিন্ন মত, ভিন্ন দলকে নির্মূল করার চেষ্টা মাত্র, এবং বারবার ব্যর্থ হয়েছে। এইবার কি হবে দেখুন। তোফায়েল আহমেদ বেঁচে থাকতে তার সমসাময়িক রাজনীতিবিদদের কিভাবে মূল্যায়ন করেছেন, তাদের মৃত্যুকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন, তোফায়েল আহমেদের মুখ থেকে চলুন আমরা শুনি। মানুষ হিসেবে জনাব সাদেক হোসেন খোকা একজন চমৎকার মানুষ ছিলেন। আমি তার মৃত্যুতে আমার শোক জ্ঞাপন করছি। আপনারা যারা চুপ করে আছেন, রাজনৈতিক এই প্রতিহিংসা দেখেও না দেখার ভান করছেন, বিশ্বাস করেন যখন আওয়ামী লীগ এই অন্যায়ের প্রতিশোধ নেবে, তখন আপনারা বলতে আইসেন। আপনি এই সময় যখন বলছেন না, তখন আপনার মুখ কিভাবে খোলেন দেখে নেব। আপনাকে প্রতিবাদী হতে হলে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করতে হবে। আপনি সিলেক্টিভ হবেন এবং এর ফল আশা করবেন আপনার পক্ষে যাবে না। এই বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার থাকবে না। এই বাংলাদেশে বিএনপি নেতাদেরকে ধরে ধরে এইভাবেই যে কোনো জানাজা হতে দেওয়া হবে না। এটা আমি করব না, এটা আপনি করবেন, এটা আওয়ামী লীগ করবে। কারণ তাদের সাথে যে অন্যায়গুলো আপনারা করছেন, এই অন্যায়ের রিপিটেশন। আগে তো তথ্য প্রযুক্তি এতটা সমৃদ্ধ ছিল না, ফুটেজগুলো থেকে যায়নি, প্রত্যেকটা জিনিস তো ইন্টারনেটে থেকে যাবে। এই কাজ যখন বিএনপির সাথে করা হবে, জামায়াতের সাথে করা হবে, এই ইসলামিক সন্ত্রাসীগুলোর সাথে করা হবে, তখন আপনি বলতে আইসেন, আপনার মুখের উপরে এই ভিডিও ফুটেজগুলো দেখায়া একদম জামা ঘষে দেবে। সময় থাকতে প্রতিবাদ করুন। বিএনপিকে বলবো, ক্ষমতা কিভাবে এসেছেন? কাওয়ার্ডের মতো। আওয়ামী লীগ তো আপনাদের ব্যান করে নাই, আপনারা তো আওয়ামী লীগকে ব্যান রাইখা তাদের উপরে নির্যাতন চালাইয়া আমি আর দামি ভোটের চেয়েও খারাপ ভোট করে ক্ষমতা দখল করেছেন। চালাতে তো পারছেন না দেশ। অবস্থা তো ভয়াবহ, আপনাদের পতন হবে। তারেক জিয়া এবং ইউনুচার যেটা বলি বারবার, তার কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। এবং বিএনপির রাজনৈতিক কবর আসলে এই জানাজা আটকানো থেকেই রচনা করা হয়ে গেছে, এবং এগুলো ঘটবে, অবধারিতভাবে ঘটবে। যদি রাজনীতি করতে হয়, মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে এই বাংলাদেশের রাজনীতি করতে হবে। তাকে অপমান অপদস্থ করে, তার ভাস্কর্য ভেঙে কতভাবে চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু তীব্র থেকে তীব্রতর হয়ে গেছেন। একজন মানুষ মৃত্যুর, তাকে নৃশংসভাবে হত্যার এতগুলো বছর, এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরেও তাকে দমানো যাচ্ছে না। হিমালয় কি আর ছাতা দিয়ে ঢেকে রাখা যায়? যে চেষ্টা করেছেন তার জবাব আপনারা পাবেন। আপনাদের অগ্রিম মায়ের খাওয়া, বিতাড়িত হওয়ার জন্য শুভকামনা করি। আমি চাই যে আপনারা বিতাড়িত হন, কারণ এই কবর আপনারা রচনা করেছেন। আপনি যেটা সৃষ্টি করবেন, সেই সৃষ্টিতে আমি কেন বাধা দেব? মৃত তোফায়েল আহমেদকে বিএনপির এত ভয়, তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এটা কি করলো? ভোলা থেকে পাওয়া সর্বশেষ তথ্য নিয়ে এ বিষয়ে আলাপ করব। এছাড়াও তোফায়েল আহমেদ সম্পর্কে আরো কিছু কথা বলবো যা বাংলাদেশের অধিকাংশ মানুষের জানা নেই। কিন্তু কাল ঢাকায় যখন ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা পড়ানো হলো, সেখানে যেভাবে পুলিশ বাধা দিয়েছে এবং ধানমন্ডি 10 এলাকার এমপি, যিনি তারেক রহমানের সরকারের 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী,
সড়ক, সেতু, নৌ, রেলপথ, তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তার কিছু পোষ্য চেলা পেলারা গিয়ে সেখানে ব্যাপক তাওরাস করেছে, বাধা দিয়েছে জানা যায়, কিন্তু ঠেকাতে পারেনি। সাধারণ মানুষ সেখানে ঠিকই গিয়েছে, সেখানে জয় বাংলার স্লোগান উঠেছে এবং সেই স্লোগান শুনে রবুল বাহিনী কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবং কালকে ঢাকা শহরে সেই জানাজায় গিয়েছিল এরকম 600 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী গিয়েছিলেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। তাকেও সেখানে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে এবং সেখান থেকে সাবের হোসেন চৌধুরী সোজা চলে গিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় এবং সেখানে তিনি রাত 8:30 পর্যন্ত ছিলেন। পুরো ঘটনা শুনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ভীষণ অস্বস্তি প্রকাশ করেছেন। আমি বুঝতে পারি না যে মৃত তোফায়েল আহমেদকে এত ভয় কেন। যে কথা বলছিলাম যে এই তোফায়েল আহমেদ সম্পর্কে আমি কিছু তথ্য দেব যেটা আপনারা কেউ হয়তো জানেন না। 1 নম্বর হলো যে আব্দুল কুদ্দুস মাখন ছাত্রলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগ নেতা ছিলেন। সেই মাখন ভাই যখন অসুস্থ হলেন তখন তার চিকিৎসার জন্য অনেক টাকা লেগেছিল। এই চিকিৎসা পুরো টাকাটা জোগাড় করে দিয়েছিলেন তোফায়েল আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক সময় বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে তোফায়েল গ্রুপ, রাজ্জাক গ্রুপ দুটো প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল দলের ভেতরে। অথচ রাজ্জাক ভাই যখন অসুস্থ হলেন এবং বিলেতে দীর্ঘদিন চিকিৎসা করলেন তখন তার ছেলে ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে রাজ্জাক ভাইয়ের চিকিৎসা করেছিলেন। পরবর্তীতে রাজ্জাক ভাই মারা গেলেন এবং এই লোন শোধ করবার সামর্থ্য তার ছেলের ছিল না। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু বারবার টাকাটা দেওয়া হচ্ছে। তখন এই তোফায়েল আহমেদ পুরো লোনটা শোধ করেছিলেন। আপনারা জাসদের সিরাজুল আলম খান দাদা ভাইয়ের কথা শুনেছেন। জাসদের থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, একসময় ছাত্রলীগ করতেন। সিরাজুল আলম খান দাদা ভাই মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই তোফায়েল আহমেদ তাকে টাকা দিতেন, তাকে একটি মাসিক ভাতা দিতেন তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ এরকম খুব জনদরদী একজন মানুষ ছিলেন। তিনি যে কোনো জাতীয় রাজনৈতিক নেতা, সেটা বিএনপির হোক বা স্বাধীনতার পক্ষের হোক, তিনি কিন্তু সেই জানাজায় যেতেন। তিনি সবসময় খোঁজ নিতেন যে এই লোকটি মারা যাবার পরে তার পরিবারের কি অবস্থা হবে, যেটা আমি গতকালও আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। তোফায়েল ভাইয়ের এই যে চিকিৎসার বিষয়ে তার ভূমিকা, এই ঘটনাগুলো আমাকে আজকে জানালেন আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক একজন আমাকে জানালেন, যেটা আমি নিজেও জানতাম না। এবং তোফায়েল আহমেদ তার নিজের জীবনে অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ট্রাস্টের অধীনে দিয়ে গেছেন, মানুষের জন্য এই সম্পত্তি খরচ হবে। তো তোফায়েল আহমেদ এরকম একজন লোক ছিলেন। তার জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা ঘটনা ঘটানো হলো। এবার ভোলায় কি হলো আমরা একটু ফুটেজ দেখি। শুরুতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয় নেতা তোফায়েল আহমেদের জানাজা স্থলে যুবদলের অবস্থান। তোফায়েল আহমেদকে প্রত্যাখ্যান করছে, এই মাঠ থেকে প্রত্যাখ্যান করছে। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে তার এই মাঠে জানাজা করতে দিব না। আমরা সেখানে সরকারি স্কুলের মাঠে যে প্যান্ডেল করা হয়েছে সেটি ছিঁড়ে ফেলা হয়েছে, সব গেট ব্লক করা হয়েছে এবং বলেছে ভোলার মাটিতে তোফায়েল আহমেদের জানাজা হবে না। কিন্তু আলটিমেটলি এরা কি ঠেকাতে পেরেছে? সেখানে আর্মি গিয়েছিল, আর্মিকে সাধারণ মানুষই বলছে গো ব্যাক। ওয়াকার বাহিনীকে সাধারণ মানুষ ঘটনাস্থলে যেতেই দেয়নি এবং ওইখানে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছিল চারিপাশে। মানে তোফায়েল আহমেদের লাশ আসতেছে এটা শুনেই, যদিও কিছু এই বিএনপির টোকাই শ্রেণীর নেতাকর্মীরা তারা প্রথম বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে জনস্রোত দেখে তারা ভেঙে গেছে। এবং দেখেন ভোলার মানুষ তাদের প্রাণপ্রিয় নেতা তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানিয়েছে এবং শত বাধাকে উপেক্ষা করে তারা স্কুল মাঠে
বিশাল জন আয়োজন করেছে। আর এই যে বিএনপির যেসব টোকাই সন্ত্রাসী যারা তোফায়েল আহমেদের জানাজা ঠেকানোর জন্য চিৎকার করতেছিল, সিন ক্রিয়েট করতেছিল, তাদের উদ্দেশ্যে একটু জানাই যে একবার আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল এবং তখন কেউ কেউ খুব উৎসাহী হয়ে খালেদা জিয়ার বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়েছিল। এটি শোনা মাত্রই তোফায়েল আহমেদ তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়ে সেই ইলেকট্রিক লাইন আবার চালু করে দেয়। তিনি বলেন যে রাজনীতি হবে রাজনীতির মাঠে। তো সেই তোফায়েল আহমেদের জানাজায় আজকে আপনারা যা করলেন এর সব কিছুই কিন্তু হিসাব করে করে ফিরিয়ে দেওয়া হবে। এবার একটু স্মৃতিচারণ করি। তোফায়েল আহমেদের একটা ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছি বঙ্গবন্ধু সম্পর্কে। তিনি বলছেন, কি দরদি মন, যেমন একদিন একটি স্বামী স্ত্রী বুড়া ময়মনসিংহ থেকে আসছে, শুক্রবার বঙ্গবন্ধু গরিব ছেলেকে দয়া করে তাদেরকে টাকা টুকে দিতেন। সেদিন নামাজের উক্ত হয়ে যাওয়ার পরে এই ফ্যামিলিটাকে দিতে পারেনি, কিন্তু রাত্রিবেলা উনি এই চেহারা মনে হয়েছে ওনার, কারণ উনি কাউকে কোনোদিন খালি হাতে ফিরত না। আমি তো প্রতিদিন সকাল 9টায় যেতাম 32-এ বঙ্গবন্ধু গাড়িতে করে অফিসে যেতাম। ভাবি আমাকে বললো যে আজকে রাত্রে তো আমার কথা খুব বলেছি যে তোফায়েলের এখন বয়স কম, এখনই আমি একটা মানে পরিশ্রম করলো না, বলে টাকা দিল না, এটা ওটা। আমি গেলাম ঘাবড়ে। আল্লাহ আমার তখনই পুরানো গণভবন যেটা সুগন্ধা, এখানে বঙ্গবন্ধু বসতেন তখন। আমি এসে দেখি ওই দুজনে সাহায্য। আমি বঙ্গবন্ধু ওনারা তো এসেছেন, নিয়ে আসো। এখন উনি প্রাইম মিনিস্টার বারান্দায় সোফা সেটের মধ্যে তাদেরকে বসেছে। বসে আমার বলে 3000 টাকা দাও দিছি, আরো 200 টাকা দাও। তো ওদেরকে বলতেছে যে 3000 টাকা এইভাবে রাখো লুকাইয়া, এটা বের করবো না, আর এই 200 টাকা নিয়ে যাও ট্রেন ভাড়া, ময়মনসিংহ থেকে আসছে। তারপর শান্তি পেয়েছে। এই যে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে যে ঘটনা বিএনপি ঘটালো, আমি জানি না এতে বিএনপি কতখানি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সারা দেশে কিন্তু এই ঘটনায় জেগে উঠেছে। এবং তোফায়েল আহমেদের মতো নেতা যারা মানে ঘরে ঘরে জন্মায় না, এরকম নেতা একটা জাতির জীবনে খুব কমই আসে। বঙ্গবন্ধুর আদরের তোফায়েল আহমেদ, শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী তোফায়েল আহমেদ, সেই তোফায়েল আহমেদকে ভোলাবাসীর সাথে সাথে দেশে বিদেশে প্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই বিদায় জানিয়েছে। তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসে একটি অমর নাম। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে তার সহযোদ্ধারা, তার সাথে যারা মুক্তিযুদ্ধে ছিল, যে নামগুলো থেকে যাবে তার মধ্যে তোফায়েল আহমেদ একজন।